স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমা জান্নাত অর্থী। কঠিন ধাতব সীসার বিষে বিপজ্জনক হয়ে উঠছে দেশের বাতাস। গবেষণা বলছে ব্যাটারি পোড়ানো এলাকায় শিশুদের শরীরে স্বাভাবিক 5 মাইক্রোগ্রামের চেয়েও 22 থেকে 45 মাইক্রোগ্রাম পর্যন্ত সীসা মিলছে। এতে মানুষ আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, কিডনি ক্যান্সার সহ মারাত্মক রোগে। রাজধানী সহ সারা দেশে অবৈধভাবে গড়ে উঠেছে 500-র বেশি ব্যাটারি পোড়ার কারখানা, দূষিত করে তুলছে পরিবেশ, যেগুলোর এখনই নিয়ন্ত্রণ করা দরকার। মেহেদি হাসান এবং মুরাদ আক্তারের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান। গভীর রাত, ফুটছে সীসা। রাজধানীর পাশে হেমায়েতপুরের পরিত্যক্ত স্থানে চলছে পরিবেশ খেকোদের এমন তাণ্ডব। কারখানায় সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টা মালিক সিদ্দিক ফকিরের। ভাই তো এখানে তো পরিবেশটা তো সেরকম ভাই, সাইডটা গন্ধ টন্ধ এমনি সাধারণত আছে। পুরাতন ব্যাটারি ভাঙে সীসা গেলে আবার নতুন ব্যাটারি রিপেয়ারিং করা। কারখানাটিতে পরিত্যক্ত ব্যাটারির সীসার প্লেটগুলো গলাচ্ছেন সনাতন পদ্ধতিতে। ভারী ধাতব সীসার বিষই বিপজ্জনক করে তুলছে চারপাশ, যেখানে ধার্য গন্ধে টেকা দেয়। ঠিক হচ্ছে না, কিন্তু আমরা কি করবো, আমরা গরিব মানুষ করে কাজ করি। গভীর রাতে এভাবেই অবৈধভাবে ব্যাটারি গলিয়ে তৈরি করা হচ্ছে সীসা, আর এই সীসার বিষই মিশে যাচ্ছে বাতাসে। আর বাতাসে মিশে যাওয়া এই সীসার বিষ মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাশের আরেক কারখানায়ও চলছে একই তাণ্ডব। সীসা নাকি বেশি লাভ, তাই বাড়ছে অবৈধ কারখানার সংখ্যা। ভেতরে উত্তপ্ত চুলায় সীসার প্লেট গলাচ্ছেন কর্মীরা। চুলা প্রতি বেরিয়ে আসছে 1 টন নিরেট সীসা। 4 টন 5 টন এরকম গলান পড়ে আর কি। গলিত সীসা কড়াই ঢেলে তৈরি করা হয় খাঁটি সীসার প্লেট। এগুলোই সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন চাইনিজ ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানিতে। আবার এই ব্যাটারি কোম্পানি কিনে নিয়ে আবার ইজি বাইকের ব্যাটারি তৈরি করা হয়। লোকগুলো ঘুমায় থাকে, ঘুমের মধ্যেই আমরা এটা চালু করি আবার বন্ধ করি। মধ্যরাতের আরেক কারবারির দেখা মেলে সাভারের বিরুলিয়ায়। সেখানেও নিশ্চিন্তে সীসা গলাচ্ছেন মালিক। বিভিন্নভাবে সংবাদকর্মীদের ম্যানেজ করারও অফার করেন। এরকম খোলামেলা অবস্থায় সহ চলে। সারা দেশে এমন অবৈধ কারখানা 500-রও বেশি। অবৈধ এই কারখানাগুলোই নাকি দেশের চাহিদার 60% সীসার যোগান দিয়ে থাকে। ব্যাটারি ভাঙ্গার যে কারখানাগুলো, এগুলো আসলে পারমিশন অধিকাংশেরই নাই। কাজে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আগে, এখনও নিচ্ছি এবং আশা রাখছি সামনে মোবাইল কোর্ট আছে এবং তারা এগুলো নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। ব্যাটারি কারখানা অধ্যুষিত এলাকার উপর যৌথ জরিপ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট স্টাডিজ বিভাগ। মানুষের শরীরে সীসার স্বাভাবিক উপস্থিতি যেখানে 5 মাইক্রোগ্রাম থাকার কথা, গবেষণায় উদ্বেগজনক হারে ওই এলাকার শিশুদের শরীরে সীসা মিলেছে 22 থেকে 58 মাইক্রোগ্রাম পর্যন্ত। যেখানে ব্যাটারি রিসাইক্লিং হচ্ছে সেখানে আপনার লেডের পরিমাণ এত বেশি, সহনীয় মাত্রার কয়েক হাজার গুণ বেশি। গবেষণা বলছে পরিবেশ দূষণে সবচেয়ে বিপজ্জনক লেড ও সীসা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শারদীয় দুর্গা পূজায় আজ মহাসপ্তমী। মন্দিরে মন্দিরে চলছে নানা আনুষ্ঠানিকতা। এই বিষয়ে জানাতে আমাদের সাথে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রামকৃষ্ণ মিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আজকে মহাসপ্তমীতে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, কি কি আয়োজন দেখতে পাচ্ছেন আজকে সারাদিনের? অর্থের শুরুতেই আপনাকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। আমি আছি রামকৃষ্ণ মিশনে এবং এখানে এরই মধ্যে কলাবউ স্নান এবং নবপত্রিকার যে প্রবেশ সেটি কিন্তু হয়ে গেছে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রার্থনা চলছে এবং ষোড়শ উপাচারে দেবী দুর্গার পূজা হচ্ছে। আর এখানে ভক্তরা উপস্থিত হয়েছেন অনেক সকাল থেকেই। পূজা শুরু হয়েছে মূলত 8:59 অর্থাৎ 9টা নাগাদ আসলে পূজার যে মূল আচরণ, মূল যে বিষয়টি সেটি শুরু হয়েছে। তবে তার আগে কিন্তু পূজার যে প্রস্তুতি সেটি আমরা দেখতে পেয়েছি। আর সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে দেবী দুর্গার পূজায় চণ্ডী পাঠ এটি আসলে করা হয়ে থাকে। তো চণ্ডী পাঠ চলে এবং সেই সাথে দেবী দুর্গার যে স্তুতি আর সেটিও আসলে চলছে। আর আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে আজকে সপ্তমীর দিনেই কিন্তু দেবীর সামনের যে পর্দা সেটি কিন্তু উন্মোচন করা হলো। বলা হয়ে থাকে যে আজকেই চক্ষুদান করা হয়েছে। গতকাল পর্যন্ত দেবীকে কিন্তু মণ্ডপে তুলে বা দেবী প্রতিমার যে পূজা সেটি করা হয়নি। গতকালও যেটি দেখা গেছে যে বেল
তলায় ষষ্ঠী পূজা করা হয়েছে। আর আজকের দিনে কিন্তু একদম দেবীর যে মূল প্রতিমার পূজা সেটি শুরু হয়ে গেল এবং বলা হচ্ছে যে আজকেই এই যে মাটির প্রতিমা, এই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ এতদিন ছিল মাটির প্রতিমা, আর আজকে হচ্ছে এটি দেবী মা দুর্গা, এবং তাকে আসলে পূজা করা হচ্ছে একদম সকাল থেকেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন তারা কিন্তু রামকৃষ্ণ মিশনের যারা রয়েছেন তারা আসলে পূজা শুরু করে দিয়েছেন। এবং পূজায় আমরা দেখতে পাচ্ছি ফুল, বেলপাতা, দূর্বা, ধান সকল কিছুই দরকার হয় এবং সেই সাথে পদ্ম ফুলেরও বিশেষ একটি প্রয়োজন রয়েছে। এবং এখানে অনেক ভক্তই আছেন যারা আসলে দেবী মায়ের উদ্দেশ্যে কাপড় দিয়েছেন, অর্থাৎ নতুন যে শাড়ি সেটি তারা দিয়েছেন এবং সেই শাড়িগুলো এখন কিন্তু নিবেদন করা হচ্ছে। সেই সাথে প্রসাদের যে ব্যবস্থা সেটিও আসলে এখানে রয়েছে। আর আপনাকে আরেকটি বিষয় আসলে জানাতে চাই যে এখানে এই যে পূজা এটি শুরু হয়েছে এবং শেষ হবে। পূজা শেষ হওয়ার পরে কিন্তু এখানে ভক্তদের যে আগমন, সেই আগমনের জন্য মন্দিরটি খোলা থাকবে এবং ভক্তবৃন্দরা একদম সারা দিন ধরেই রাত পর্যন্ত এখানে আসবেন এবং দেবী দর্শন করবেন। ঢাকায় রামকৃষ্ণ মিশনের খবর ছিল এটি, এবং রামকৃষ্ণ মিশনে আপনি জানেন যে প্রতি বছরই কুমারী পূজা হয় অষ্টমীর দিনে। এবার কিন্তু সেই কুমারী পূজাটি আসলে হচ্ছে না আগামীকাল। রামকৃষ্ণ মিশনের খবর ছিল এখান থেকে এটুকুই। এবারে চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নয়ন, চট্টগ্রামের কে খবর দেখছেন? ধন্যবাদ অন্তরা আপনাকে। আপনি যেমনটা ঢাকেশ্বরী মন্দিরের পুজোর খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বন্দরগুলি চট্টগ্রামের সব পুজো মণ্ডপগুলোতে কিন্তু আসলে মহা সপ্তমীর পুজো শুরু হয়েছে। সকাল থেকে 9টার পর থেকে পুজো শুরু হয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যারা ভক্ত তাদের কিন্তু উপস্থিতি অনেকটা বেশি দেখা যাচ্ছে। চণ্ডীপাঠ এমনকি ডাকের বাদ্য একই সাথে যে কিন্তু আসলে যে আনুষ্ঠানিকতা, পুরো আনুষ্ঠানিকতা জুড়ে কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে পুজোর যে ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে সেটি আমরা দেখছি। এখানে যারা পূজার্থীরা এসেছেন তারা বলছেন কিন্তু আসলে মায়ের কাছে তাদের যে প্রার্থনা, গত বছর তেমনভাবে কিন্তু আসলে পুজো উদযাপন করতে পারেনি, যেহেতু করোনার মহামারী আকার ধারণ করেছিল। ওই সময়টার মধ্যে পুজো উদযাপন করা হয়েছিল। এবার কিন্তু সুযোগ এসেছে, কিন্তু করোনারও কিছুটা কমতির দিকে, কিন্তু তার কারণে কিন্তু পুজো উদযাপন করা হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন মণ্ডপে। চট্টগ্রাম শহরের প্রায় 270 জায়গায় কিন্তু আসলে 70টি জায়গায় কিন্তু পুজো মণ্ডপ রয়েছে। তেমনিভাবে পুরো জেলার কথা যদি আমরা আপনাকে জানাই, পুরো জেলায় কিন্তু আমরা দেখছি প্রায় 2000-এর মতো মণ্ডপ রয়েছে। সব মণ্ডপগুলোতে কিন্তু আমরা দেখছি পূজার্থীদের ভিড় বাড়ছে। এরপরে কিন্তু আসলে যে অঞ্জলি রয়েছে, অঞ্জলির জন্য কিন্তু পূজার্থীদের ভিড় বাড়ছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, মায়ের কাছে আপনাদের কি প্রার্থনা? মায়ের কাছে আমাদের এটাই প্রার্থনা থাকবে যেন জগতের মঙ্গল হয় এবং সকল সনাতনী যেন তার প্রার্থনায় যেন কোনো ত্রুটি না রাখে, সব ভক্তি ভরে যেন পূজাটা করতে পারে। মা যেন এটা আমাদের আশাটা যেন পূর্ণ করে। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন মায়ের কাছে সবারই কিন্তু আমরা দেখছি প্রার্থনা, বাংলাদেশ যেন করোনা মুক্ত হোক, তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রার্থনা কিন্তু মায়ের কাছে তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি যশোরে রিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী নয়ন বড়ুয়া জয় আপনাকে। আমি রয়েছি যশোরের ঘোপের একটি পূজা মণ্ডপে। এই মণ্ডপে আমরা দেখছি যে পূজার যে আনুষ্ঠানিকতা, সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। এই মণ্ডপে যে ঠাকুর রয়েছে আমি একটু তার সাথে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই আজকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? আজকে তো সপ্তমী পূজা, কি কি আনুষ্ঠানিকতা? আজকে সপ্তমী বিহিত পূজা। এই পূজাতে আমাদের ওই নবপত্রিকা প্রতিষ্ঠিত করতে হবে। সেই নবপত্রিকা প্রতিষ্ঠিত করে তারপরে সপ্তমী পূজা আরম্ভ হবে এই 10-11টার ভেতরে। এইটাই আজকে সারাদিন এই সপ্তমী বিহিত পূজা হবে। এই যে পূজায় কি চাওয়া পাওয়া আছে? এখন এই পূজাতে নবপত্রিকা মানে মা দুর্গার নবপত্রিকা আছে, সেই নবপত্রিকায় আজকে প্রবেশ করবে এবং বিভিন্ন ঘট স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান কর্ম আজকের ভিতরে করতেই হবে, করে আর কি পূজা তারপরে করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা বা চক্ষুদান না করলে তো দেবীর পূজা হবে না, এই জন্যই সে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান পর্ব আজকেই ভিতরে করতে হবে। এবং আমার যেগুলো ওই মানে যারা উপোস থাকবে
সেই মেয়েরা তারাও উপোস থাকবে, উপোস থেকে এই করতে হবে এবং প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করার পরে আমরা মায়ের কাছে প্রার্থনা করবো সকলে মিলে যে এই করোনা ভাইরাস যেটা আছে, মা দুর্গা তুমি এই দুর্গতি না আসেনি, করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দাও, আমরা এই প্রার্থনা করব এবং সকলেই সামাজিক নিয়মকানুন এবং দূরত্ব বজায় রেখে সঠিকভাবে সেই কর্মটা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে করোনা কাল চলছে, সেই করোনা কালের জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন তারা। এবং এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে টাঙ্গাইল, সেখানকার খবর জানবো আতিক। ধন্যবাদ রিপন। ইতিমধ্যেই যে শারদীয় দুর্গা উৎসব সপ্তমী আজ কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সকাল থেকেই যে পূজা তাদের যে প্রার্থনা সেটি কিন্তু তারা করছেন এবং এই যে আজ অর্থাৎ সপ্তমী এবং তারা কিন্তু যে অর্থাৎ মায়ের পায়ের নিচে যে শ্রদ্ধাঞ্জলি অর্থাৎ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি তারা করছেন এবং এই সাথে যে আজকের যে প্রতিপাদ্য অর্থাৎ যে অশুভকে আসলে নিধন করে যে কল্যাণ এবং শান্তিময় বিশ্বের কল্যাণ শান্তিময় তারা সেই প্রার্থনা করছেন এবং সকাল থেকেই কিন্তু ভক্তরা আসছেন এবং এই পূজা মণ্ডপে তাদের ভক্তবৃন্দরা তারা মায়ের পায়ের নিচে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই এবং সকাল থেকেই আসলে আজকে পূজা তারা করবেন। তো সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে পূজা নিয়ে ফিরে যাচ্ছি আমাদের স্টুডিওতে অতিথির কাছে। এদিকে ভারতে ব্যাপক জাঁকজমকভাবে চলছে দুর্গাপূজার উৎসব। তবে চলমান করোনাকালে গেল বছর পূজার আনন্দ কিছুটা ম্লান হলেও এই বছর টিকার সফল কর্মসূচি বাস্তবায়নের ফলে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় উৎসবের আমেজ জমে উঠেছে কলকাতা জুড়ে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। কলকাতার দুর্গাপূজা মানে শিল্পকলার মেলা। বিভিন্ন দুর্গাপূজা কমিটি তাদের শৈল্পিক চিন্তাধারায় মণ্ডপ এবং প্রতিমা ফুটিয়ে তোলেন, যাকে বলা হয় থিমের পূজা। তাই দেখতেই ভিড় জমায় গোটা পশ্চিমবাংলার উৎসবপ্রেমী মানুষ। তবে এখনো অনেক পুজোতেই বহাল রয়েছে সাবেকিয়ানা, আর ঘরোয়া পূজাগুলো ধরে রেখেছে তাদের বনেদিয়ানা। থিমের পূজা বলতে এই যেমন এবারে দুর্গাপূজায় বেশ কিছু অভিনব থিম কলকাতায় দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি হয়েছে প্রতিমা, আবার দিল্লিতে চলা কৃষক আন্দোলনকে সামনে রেখে তৈরি হয়েছে দমদমের থিম। সল্টলেক বানিয়ে ফেলেছে দুবাইয়ের বুর্জ খালিফা। আবার মমতা দিদির পাড়া অর্থাৎ ভবানীপুরে এবারে থিম খেলা হবে। 21-এর বিধানসভা নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। সেই খেলা হবে স্লোগানকে সামনে রেখে পূজা মণ্ডপের পোস্টারেও দেখা গেল নীল সাদা শাড়িতে ব্যান্ডেজ বাঁধা পা দিয়ে ফুটবলে কিক মারার কার্টুন চিত্র, যা মমতা বন্দ্যোপাধ্যায়কেই উদ্ধৃতি করেই করা হয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার বুকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কার্নিভাল গড়ে উঠেছে সেটা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এই পুজোর সময় কলকাতায় আসেন শুধুমাত্র দুর্গোৎসবের সেই কার্নিভাল দেখার জন্য। এটা কলকাতার এবং পশ্চিমবাংলার মুকুটে একটা নতুন পালক জুড়ে দিয়েছে। পাশাপাশি বনেদি বাড়ি, কলকাতার রাজবাড়ি, তারকাদের বাড়ির সাবেকিয়ানা পুজো দেখতেও ভিড় করেন বঙ্গবাসী। এসব দেখতে পুজোর 4টে দিন কলকাতাবাসী হয়ে যান ঘরছাড়া। দুঃখ ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মণ্ডপে মণ্ডপে সবাই মেতে থাকেন আনন্দে। আর সেই জন্য সম্প্রীতির বাংলায় আজও প্রমাণিত, ধর্ম যার যার, উৎসব সবার। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা। নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় গতকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই কারণেই চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। এ বিষয়ে আরও জানাতে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দৌলতদিয়া পাটুরিয়া রুটে পারাপারের জন্য কি সংখ্যক গাড়ি অপেক্ষা করছে, আর পার হতে আসলে কত সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদেরকে? আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌকে নাটকতার সংকটের কারণে ফেরি চলাচলে বিঘ্নিত করছে। সুতরাং দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে এই মোড় কিন্তু
দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহীর কিন্তু তীব্র সারি রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 4 কিলোমিটার কিন্তু পণ্যবাহী এবং যাত্রীবাহীর 2টি সারি রয়েছে। এই সারিগুলো এই সকল পণ্যবাহী ট্রাক কিন্তু গত 2 দিন যাবৎ দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে আটকা রয়েছে। চালকদের কিন্তু অভিযোগ যে এই দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় থেকে তাদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করতে হয় এবং যাত্রীবাহী যে পরিবহন রয়েছে সে চালকরা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে। তারা কিন্তু যে বিষয়টি উল্লেখ করেছেন যে দৌলতদিয়া ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই কিন্তু তাদেরকে ফেরি দেখা দিতে হয়। এদিকে গরমের মধ্যে এই চরম দুর্ভোগ তাদের কিন্তু পোহাতে হয়। বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে দৌলতদিয়া ঘাটে পাটিয়া নদীতে গত 1 সপ্তাহ যাবৎ নাব্যতার সংকট রয়েছে। আর এই নাব্যতার সংকটের কারণে ফেরি চলাচলের সমস্যা হচ্ছে, যে কারণে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া উভয় ঘাটে 4টি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে। এদিকে আরেকটি বিষয় উল্লেখ করার মতন, যেখানে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে কিন্তু গতকাল থেকে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। যে সেই চাপটিও কিন্তু দৌলতদিয়া ঘাট দিয়ে পড়ছে, যে কারণে দৌলতদিয়া ঘাটে গত কয়েকদিন যাবতই কিন্তু যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের কিন্তু সারি আমরা দেখতে পাচ্ছি এবং নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেই কিন্তু তাদেরকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি পার হয়ে কিন্তু তাদেরকে গন্তব্যস্থানে যেতে হচ্ছে। তো এ সকল যাত্রীরা কিন্তু নানা প্রকার অভিযোগও করছেন যে তাদেরকে কিন্তু এই ঘাটে এসে কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেই দৌলতদিয়া ঘাট পার হতে হচ্ছে এবং তাদেরকে অতিরিক্ত টাকাও ব্যয় করতে হচ্ছে। অনেকে কিন্তু 2-3 কিলোমিটার পায়ে হেঁটে এসে তারা লঞ্চে এবং ফেরিতে পার হতে হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থির কাছে। অর্থি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশে একদিনে আরও 599 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও 11 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,62,958 জনে। তাদের মধ্যে 27,699 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। শনিবারই 5 মাস পর শনাক্ত রোগীর সংখ্যা 500-র নিচে নেমে এসেছিল। 2 দিন পর আবার তা 500 ছাড়ালো। যে 11 জন গত একদিনে মারা গেছেন তাদের মধ্যে 9 জনই নারী। দেশে এ পর্যন্ত যারা কোভিডে মারা গেছেন তাদের 64% পুরুষ হলেও করোনা ভাইরাসের ডেল্টা ধরনের প্রাদুর্ভাবের পর নারীদের মৃত্যু হার বেড়েছে। গলদা চিংড়ি নদীতেই পাওয়া যায় প্রচলিত এমন ধারণা দিন দিন পাল্টে যাচ্ছে। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মিঠা পানিতে গলদা চিংড়ি চাষে আশার আলো দেখছেন উপজেলার মৎস্য চাষী এবং মৎস্য দপ্তর। ইতিপূর্বে একাধিকবার চাষ করা হলেও মিশ্র পদ্ধতিতে কার্প জাতীয় মাছের সাথে গলদা চাষে এবারই প্রথম সাফল্য এসেছে। অল্প পরিশ্রমে স্বল্প খরচে লাভজনক হওয়ায় গলদা চিংড়ি চাষে আগ্রহী হচ্ছেন মৎস্য চাষীরা। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বল্প খরচে লাভজনক হওয়ায় চিংড়ি চাষের অপার সম্ভাবনা দেখা দিয়েছে বগুড়ায়। জেলার 10টি উপজেলার 21টি প্রদর্শনী পুকুরে মিশ্র পদ্ধতিতে চাষ হচ্ছে গলদা চিংড়ি। শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল গ্রামের মৎস্য চাষী আবুল বাশার তার পুকুরে কার্প জাতীয় মাছের সঙ্গে চিংড়ি চাষ করে সাফল্য পেয়েছেন। জুলাই মাসে চিংড়ির ডিম থেকে ফুটানো 2 মাস বয়সী পোনা তার পুকুরে ছাড়েন তিনি। 3.5 মাসেই বিক্রির উপযুক্ত হয় তা, যা থেকে কেজি প্রতি 600 থেকে 800 টাকা বিক্রির আশা করছেন তিনি। গলদা চিংড়ি চাষ করতে যাই আমি ভালো রেজাল্ট দেখতেছি, আগামীতে আরো বেশি বেশি করে এই গলদা চিংড়ি চাষ করব। মিশ্র পদ্ধতিতে অন্যান্য মাছের সাথে গলদা চিংড়ি চাষ লাভজনক হওয়ায় জেলার অন্যান্য মৎস্য চাষীরাও আগ্রহী হয়ে উঠেছেন এতে। কার্প জাতীয় মাছের সাথে গলদা চিংড়ি মিশ্র চাষে খুব ভালো রেজাল্ট আসতেছে। তা আমরা এর পরিবর্তে আমরা এই চাষের জন্য উৎপাদন আমরা নেব। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে গলদা চিংড়ি মাছের প্রচুর চাহিদা থাকায় এর চাষাবাদ সম্প্রসারণে কাজ করছে মৎস্য বিভাগ। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় শাহজাহানপুর উপজেলায় আমরা 2টা গলদা কার্প প্রদর্শনী বাস্তবায়ন করেছি। এই প্রদর্শনীতে আমরা কার্প জাতীয় মাছের সাথে গলদা যে চিংড়ি আছে সেটা আমরা মিশ্র চাষ করছি। আমরা বগুড়া জেলায় 19টা প্রদর্শনী আমরা বিভিন্ন উপজেলাতে দিয়েছি। আমরা
সেখানে খুবই ভালো ফলাফল পাচ্ছি। মৎস্য বিভাগ আরও জানায়, নোনা পানিতে ডিম ফুটালেও স্বাদু পানিতেই বেড়ে ওঠে গলদা চিংড়ি। মিশ্র চাষে প্রতি শতকে 100টি চিংড়ি চাষ করা যায়, আর 1000 পিস পোনা থেকে 80 কেজি চিংড়ি উৎপাদন করা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটির রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের সড়ক উন্নয়নের ফলে উন্নতির ছোঁয়া লেগেছে পাহাড়বাসীর জীবনে। জুম চাষিদের জীবনেও এসেছে পরিবর্তন। এই সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যালয়মুখী করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরও। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই সড়ক উন্নয়ন করেছে রাঙামাটি জেলা পরিষদ। ফাতেমা জান্নাত মুমুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির দুর্গম উপজেলা রাজস্থলী। এই উপজেলার গাইন্দা ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি অংশের বসবাস পাইন্দং, শ্মশানঘাট, দুর্গপাড়া, ইসলামপুর, বালুমুড়া, কেচিপাড়া ও কমলছড়ি পাড়ায়। কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় ভোগান্তির কমতি ছিল না এ অঞ্চলের মানুষের। সম্প্রতি এ অঞ্চলে সড়ক যোগাযোগের উন্নতি হওয়ায় আমূল পরিবর্তন এসেছে এখানকার পাহাড়ে বাস করা মানুষের জীবনে। আগে যাচ্ছি ভাবতাম না বালুমুড়া পাড়ায়, এখন তো সময় লাগে না, গাড়ি যায়। কাঁচা মাছটা সকল মানে আমরা বেচা কেনা খুব সুবিধা হয়েছে। আজকে রোড চলে আসছে, মানুষের অনেক খুশি আনন্দ, আমরা চলতেছি। 60 লাখ টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়নে এখন পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র 25%। 2019-20 অর্থ বছরে শুরু হওয়া এই সড়কটির উন্নয়নের কাজ শেষ হলে এর সুফল ভোগ করবে স্থানীয়রা, দাবি জেলা পরিষদের। বাস্তবায়ন হলে ওই এলাকার লোকের ভাগ্য উন্নয়ন হবে, উৎপাদিত খাদ্য শস্য যথাসময়ে বাজারজাত করতে পারবে, এলাকার উন্নয়ন হবে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের জন্য সড়ক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে জেলা পরিষদ। এই এলাকার রাস্তা হওয়াতে এখন এলাকার জনসাধারণের স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করার জন্য তাদের জন্য সহজ হয়েছে। পাশাপাশি ওখানকার দুর্গম এলাকায় ছেলে মেয়েরা যারা লেখাপড়া করছে হাই স্কুলে, তাদের জন্য গাড়িতে করে এসে লেখাপড়া করার একটা সুযোগ হয়েছে। তাদের মতে রাজস্থলীর পাশাপাশি রাঙামাটির অন্যান্য দুর্গম উপজেলাগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে উঠত পাহাড়ে বসবাসরত মানুষেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূর্ণতার বন্ধনে উৎসবকে রাঙাতে 12 অক্টোবর দ্বিতীয় বর্ষ উদযাপন করেছে গৌরব জুয়েলার্স। উৎসবকে রাঙাতে ঢাকার উত্তরার নর্থ টাওয়ারে দ্বিতীয় এবং পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে তৃতীয় শোরুমের গ্র্যান্ড ওপেনিং করেছে প্রতিষ্ঠানটি। নতুন শোরুমের মাধ্যমে গ্রাহকদের স্বর্ণ কেনা ও জুয়েলারির ডিজাইনে বৈচিত্র্য আনার চেষ্টা করছে গৌরব জুয়েলার্স। এছাড়াও শারদীয় পূজাকে কেন্দ্র করে আধুনিক সকল ডিজাইনের জুয়েলারি বাজারে আনছে প্রতিষ্ঠানটি। গৌরব জুয়েলার্সের কর্ণধার গণেশ দেবনাথ বলেন, পণ্যের গুণগত মান ও স্বকীয়তা ধরে রেখে গৌরব জুয়েলার্স দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গৌরব জুয়েলার্স বর্ষপূর্তি, দুর্গাপুজো দুটো মিলিয়ে আমাদের এই মাসভরে গৌরব জুয়েলার্সে একটা বিশাল ডিসকাউন্ট পাবে আমাদের এখানে যারা আসবে, এবং বিশাল ফ্যাসিলিটি তাদের জন্য আমরা রাখছি। তবে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে একবার হলো গৌরব জুয়েলার্স যাতে ভিজিট করে যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের সান দিয়েগোর কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় সোমবার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে CNN। বিধ্বস্ত বিমানটি 2 ইঞ্জিন বিশিষ্ট C-347 মডেলের একটি বিমান। বিমানটি সান দিয়েগোর মন্টেগোমেরি ফিল্ড থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমাতের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে উড্ডয়নের পরপরই বিমানটিতে সমস্যা দেখা দেয়। অবতরণের আগেই বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় ক্যাম্পাসের পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে যায়। টি-20 বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত 2টি প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমটিতে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি খেলতে রবিবার রাতে আবুধাবিতে পৌঁছায় বাংলাদেশ দল। সোমবার ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে 3 ঘন্টা অনুশীলন করে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ওমানে থাকতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ওমান এ দল। 2 ওপেনার
মোহাম্মদ নাইম ও লিটন দাসের জোড়া হাফ সেঞ্চুরির সাথে উইকেট রক্ষক নুরুল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে ওমান এ দলকে 7 রানে হারিয়েছিল বাংলাদেশ। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর 19 ও 21 অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে তারা। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নেপালের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে কোনো রকম চাপ নেই বাংলাদেশের। জয়ের জন্য চাপমুক্ত থেকে মাঠে নামার জন্য ফুটবলাররা প্রস্তুত। ম্যাচটায় উল্টো চাপে থাকবে নেপাল, আর জয়ের জন্য কাজে লাগাতে হবে পাওয়া সুযোগগুলো, এমনটাই বলছেন জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশগুপ্ত। এদিকে নিজেদের সেরাটা দিয়ে নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে চান ফুটবলাররা। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।